আমন্ত্রণ দেশ জনপথ লাইভে, সঙ্গে আছে আমি রাবি ইসলাম স্নেহা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের নারী শিশুসহ একই পরিবারের 9 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলা আদিত্য। আদিত্য, আপনি আমাদের জানাবেন আসলে এই মুহূর্তে দগ্ধদের কি অবস্থা, আর সেই সাথে জানাবেন চিকিৎসকরা আসলে কি বলছেন। স্নেহা, আপনি জানেন যে আজকে কিন্তু একটি সকাল থেকে কিন্তু আমরা এই জাতীয় বার্নিংয়ে কিন্তু আমরা ছিলাম এবং মূলত হচ্ছে একই পরিবারের সিলিন্ডার বিস্ফোরণের কারণে কিন্তু মূলত একই পরিবারের 5 শিশু সহ 9 জন সদস্য আহত হয়েছেন এবং দগ্ধর পার্সেন্টেজ যদি আমি আপনাকে বলি যে তারা কিন্তু বেশ প্রায় একজনের 50% তার শরীরে দগ্ধ হয়েছে এবং এর পাশাপাশি যে 5 শিশু রয়েছে তাদেরও কিন্তু 40% থেকে শুরু করে এবং এই পরিবারের সবচেয়ে যে কনিষ্ঠ যে সদস্য রয়েছে তার বয়স কিন্তু 1 মাস 8 দিন। তার কিন্তু যদি পার্সেন্টেজ অর্থাৎ তার যে দগ্ধের পরিমাণ যদি আপনাকে বলি সেটি কিন্তু 30%-এর মতো এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা যেটা আমাদেরকে নিশ্চিত করেছেন যে গ্যাস লিকেজের কারণে তারা এই দুর্ঘটনা ঘটে। মূলত রাত 3:30 নাগাদ এই ঘটনার পরবর্তীতে কিন্তু তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সেখান থেকে একজনকে এখন পর্যন্ত যতটুকু আমার কাছে তথ্য আছে একজন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। এর পাশাপাশি বাকি যে 8 সদস্য রয়েছে 8 সদস্য এখন পর্যন্ত জাতীয় বার্ন ইউনিটের যে আইসিইউ রয়েছে সেই আইসিইউতে কিন্তু ভর্তি রয়েছে। তবে এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা কর্তব্যরত ডাক্তার রয়েছে তাদের কাছ থেকে আমরা বক্তব্য নিতে পারিনি। তবে তাদের পক্ষ থেকে আমরা একটা পত্র পেয়েছি যে যারা এখন ভর্তি আছেন, যে 8 সদস্য জাতীয় বার্ন ইউনিটে ভর্তি আছেন তাদের যে পার্সেন্টেজ সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং তাদের পার্সেন্টেজের সর্বোচ্চ যারা পুরেছে 50% তিনি খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পাশাপাশি যে বাকি 5 সদস্য রয়েছে পরিবারের যে শিশুরা রয়েছে শিশুরাও কিন্তু খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে এখন পর্যন্ত তারা তাদের যেই পরবর্তী যে সিদ্ধান্ত ডাক্তারের কাছ থেকে অর্থাৎ কর্তব্যরত ডাক্তার এখন আমাদেরকে জানায়নি। পরবর্তী জানানোর পর আরো বিস্তারিত আমাদের দর্শকদের আমি জানাতে পারবো। এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইউনিটের নারায়ণগঞ্জের সিলিন্ডার বিস্ফোরণের সর্বশেষ তথ্য। স্নেহা। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণের দগ্ধদের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ডাকসু নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শেষ দিন আজ। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আপিল করেছেন কিনা, আর ডাকসুর কি তথ্য, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? স্নেহা, আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রয়েছি এবং এটি হচ্ছে ডাকসুর অস্থায়ী নির্বাচনী কার্যালয় এবং আপনারা জেনে থাকবেন যে আমরা ডাকসুর যে চূড়ান্ত মনোনয়নের তালিকা সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছিল এবং সেখান থেকে প্রায় 48 জনের মতো শিক্ষার্থী তারা তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেনি প্রশাসন এবং সেখানে তাদের যে ফর্মগুলো দেওয়া হয়েছিল সেখানে কিছুটা ভুল থাকার কারণে কি তাদের এই মনোনয়নগুলো বাতিল করা হয়েছিল। তবে এর বিরুদ্ধে কিন্তু আপিল করার ব্যবস্থা রাখা হয়েছিল এবং সেটি কিন্তু চলছে। গত 2 দিন যাবৎ, গতকাল এবং আজকে তারা আপিল করছেন এবং আজকে বিকেল 4টা পর্যন্ত এই শিক্ষার্থীরা যাদের মনোনয়ন প্রশাসন বাতিল করেছে সেগুলো কিন্তু আপিলের মাধ্যমে তারা সংশোধন করে নিতে পারে। তবে আমরা এই বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রশাসন আসলে তাদেরকে যথেষ্ট আসলে সহায়তা করছে এই বিষয়ে। তাদের যে ভুলগুলো হয়েছে তাদের মনোনয়নপত্রে সেটি সংশোধন করে দেওয়ার পরে হয়তো তাদেরকে আবারও বৈধ প্রার্থীর তালিকায় আসলে নিয়ে আসা হবে, এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি। এছাড়া আপনারা জেনে থাকবেন যে একই সাথে কিন্তু যেটি চলছে সেটি হচ্ছে মনোনয়ন প্রত্যাহার। সেই মনোনয়ন প্রত্যাহারেরও কিন্তু সুযোগ রয়েছে, সেটি চলবে আগামী 25শে আগস্ট পর্যন্ত এবং 26শে আগস্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা চূড়ান্ত লড়াইয়ের জন্য কারা আসলে মাঠে থাকবেন সেই তালিকাটি তারা প্রকাশ করবেন। তো এর আগে পর্যন্ত 25 তারিখ পর্যন্ত কোনো ধরনের প্রচার প্রচারণা বা গণসংযোগ সেটি আসলে নিষিদ্ধ করা হয়েছে এবং আচরণবিধি লঙ্ঘিত হয় এমন কোনো কাজ যেন প্রার্থীরা না করে সেই বিষয়ে কিন্তু
প্রশাসন বারবার আসলে প্রার্থীদেরকে বলছেন এই বিষয়টি। তবে আমরা এখনো দেখিনি যে কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রচারণা নেমেছে। তবে গতকাল যেটি দেখেছি আমরা যে যারা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কেন্দ্রীয় সংসদে নির্বাচন করছেন তারা কিন্তু তাদের নিজ নিজ হলে জুম্মার নামাজ আদায় করেছেন এবং অন্যান্য হলেও তারা গিয়েছেন, শিক্ষার্থীদের সাথে দেখা করেছেন, কুশল বিনিময়ে তারা করেছেন। তো সেই সময় তারা কিন্তু বেশ কিছু অভিযোগও কিন্তু করেছে। যেমন ছাত্রদল বলছে যে তাদের বিরুদ্ধে একটি পক্ষ আসলে সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে এবং তাদেরকে হেয় প্রতিপন্ন করে তাদের যে জনপ্রিয়তা সেটি আসলে কমিয়ে দেওয়ার চেষ্টা সেটি তারা করে যাচ্ছে একটি পক্ষ, এমনটি অভিযোগ করেছে কিন্তু ছাত্রদল। এবং এছাড়া যে শিবিরের বিপি প্রার্থী রয়েছেন সাদেক কায়েম, তিনিও কিন্তু অভিযোগ করেছেন যে প্রশাসনের বিপক্ষে, যে প্রশাসন একটি নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ করছে এবং তাদেরকে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া সেই চেষ্টায় কিন্তু প্রশাসন করে যাচ্ছে। তো অন্যান্য যারা প্রার্থীরা রয়েছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারাও একইভাবে নানা ধরনের অভিযোগের মধ্য দিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে ডাকসু থেকে, যে আজকে প্রায় যারা প্রার্থী তাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করতে পারবেন এবং একই সাথে যদি কেউ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে চায় সেই সুযোগটিও কিন্তু রয়েছে। তো আমার কাছে এখন পর্যন্ত ডাকসু থেকে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ডাকসুর মনোনয়ন প্রার্থী বাতিল এবং নতুন করে আপিল নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। চট্টগ্রামের নিত্য পণ্যের বাজার অস্থির, প্রতিদিনই বাড়ছে শাক, সবজি, মাছ ও মাংসের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম। নাজিম, আপনি আমাদের জানাবেন চট্টগ্রামে বর্তমানে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন, দাম বাড়ার কারণে আসলে কি বলছেন বিক্রেতারা? চট্টগ্রামে নিত্য পণ্যের যে জিনিসগুলো রয়েছে সবগুলোর দাম ঊর্ধ্বমুখী, কারণ সপ্তাহের ব্যবধানে এখানে আমরা যদি দেখেছি প্রতিটি পণ্যই 5 থেকে 7 টাকা, আবার কোনোটিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে এখানকার যারা দোকান মালিকরা বা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন, সরবরাহ সংকটের কারণে মূলত এসবের দাম বাড়ছে। আর গত কয়েকদিন আগে থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে কিন্তু যে পেঁয়াজ সরবরাহ সংকট দেখে কিন্তু পেঁয়াজে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা, আবার মান ভেদে অনেকগুলো কিন্তু 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়তি। আর সপ্তাহের ব্যবধানে সবচাইতে বেশি যে পণ্যটির দাম বেশি সেটা হচ্ছে ডিম। কারণ হচ্ছে যে গত সপ্তাহে চট্টগ্রামের বাজারে আপনার ডিম প্রতি ডজন বিক্রি হতো 25 থেকে 30 টাকা পর্যন্ত, কিন্তু সপ্তাহের ব্যবধানে সেই ডিম এখন 45 থেকে 50 টাকা পর্যন্ত ডজন প্রতি বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। পাশাপাশি নগরের সাথে খুচরা বাজারে, যেটি উপজেলা পর্যায়ে, আরো 5 থেকে 60 টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে বলে ব্যবসায়ীরা বলছেন। কারণ তারা যেটি বলছেন, সরবরাহ সংকটের কারণে পথে যে তাদের যে ভাষায় যেটি তারা বলেন যে চাঁদাবাজির কারণে মূলত এসব পণ্যের দাম খুচরা পর্যায়ে এসে একটিতে 10 থেকে 15 টাকা, আবার 20 টাকা পর্যন্ত বেড়ে যায়। পাশাপাশি শাকসবজির কথা যদি বলতে যাই, এখানে আসলে 50 থেকে 60 টাকার নিচে কোনো ধরনের শাকসবজি পাওয়া যাচ্ছে না, কারণ সবগুলো ঊর্ধ্বমুখী। শুধু আলুর দাম কিছুটা কম আছে, আলু ছাড়া সবগুলো সবজি জাতীয় পণ্যের দামই ঊর্ধ্বমুখী। এখানে আপনার বরবটি, সিম, শসা, বেগুন, করলা, পটল, টমেটো এসবের দাম কিন্তু 75 থেকে 80 টাকা, আবার কোনোটা কিন্তু 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। শুধু আলু, এই যে আলু রয়েছে সেটির দামই কম দামে পাওয়া যাচ্ছে, বাকি সবগুলোর দাম ঊর্ধ্বমুখী। তারাও যে সবজি ব্যবসায়ী তারাও যেটি বলছেন, সরবরাহ সংকট এবং মৌসুমী যে প্রভাবে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে সবজি জাতীয় পণ্যগুলো বাজারে কম আসার কারণে এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। পাশাপাশি এখানে দেশীয় যেসব পুকুরের মাছ রয়েছে, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এগুলোর দাম কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ এখানে এসব মাছ, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, সেগুলো কিন্তু মান ভেদে 350 থেকে 400 টাকা, আবার অনেকগুলো 400 থেকে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি যে তেলাপিয়া মাছ রয়েছে সেটিও বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা পর্যন্ত। এসব আসলে পুকুরের মাছের দেশি যে মাছ, সেটির দাম বাড়ার কারণ হিসেবে তারা যেটি বলছেন, কারণ সরবরাহ সংকট বা চাষাবাদের যেসব মাছ বাজারে আসার কথা সেটি সঠিক সময়ে না আসার কারণে মূলত এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। আর এখন যেহেতু ইলিশের মৌসুম শুরু হচ্ছে, সেজন্য কিন্তু ইলিশের দামও কিন্তু এখানে বাড়তি। কারণ এখানে 1 কেজি ওজনের যে ইলিশ সেটি কিন্তু আপনার প্রতি কেজিতে বা মান ভেদে আপনার 2500 থেকে 2600 টাকা বলা যায়। আর 1 কেজির উপরে যেসব মাছ বা ডিমওয়ালা যেসব ইলিশ পাওয়া যাচ্ছে সেটিও কিন্তু
মানভেদে বলা যায় আপনার 2800 থেকে 3200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি সামুদ্রিক অন্যান্য যেসব মাছ রয়েছে সেগুলোর কিন্তু দাম ঊর্ধ্বমুখী, কারণ ব্যবসায়ীদের যে বরাবরের মতো অভিযোগ সেটি সরবরাহ সংকট দেখে মূলত এসবের দাম বাড়ানো হচ্ছে। সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা যদি বলছেন বাজারে কিন্তু প্রতিদিনই যেসব পণ্যের দাম বাড়ছে সেগুলো কিন্তু তেমন ভাবে কমছে না, কারণ এক্ষেত্রে ভোক্তা অধিকার সহ সরকারি যতগুলো সংস্থা রয়েছে যারা বাজার তদারকিতে কাজ করেন তারা যদি নিয়মিত অভিযান পরিচালনা করেন, কিন্তু অভিযানের চাইতে তাদের যে দাবি ব্যবসায়ীরা যেটি বলছেন যে খুচরা ব্যবসায়ীরা এখানে অভিযান না চালালে না চালিয়ে যেখানে মূল আড়তদার রয়েছে সেখানে যদি অভিযান পরিচালনা করা হয় তাহলে এসবের দাম কিন্তু ধীরে ধীরে কমে আসতে পারে। এই মাছের পাশাপাশি মাংসের যে বাজার সেখানে কিন্তু দাম কিন্তু বাড়তি বলা যায়, কারণ চট্টগ্রাম বাজারে গত এই 5 তারিখের পরবর্তী সময় যেভাবে বাজারের দাম বাড়তি শুরু হয়েছে সেগুলো কিন্তু কোনোভাবে কমতির লক্ষণ দেখা যাচ্ছে না, কারণ বাজারগুলোতে এক এক জায়গায় এক এক দামে বিক্রি হচ্ছে সব পণ্য, কারণ কোনো জায়গায় কোনোটি পণ্যের দাম যদি 5 টাকা কম হয় অন্য জায়গায় কিন্তু সেটি আরো বেশি বিক্রি হচ্ছে। আর যেটি দেখা যাচ্ছে আপনার খুচরা বাজার পাইকারি বাজার চাইতে খুচরা বাজারে কিন্তু এসব পণ্যের দাম অনেকাংশে বেশি, কারণ আবার যদি মাল বেশি পাচ্ছেন, কারণ পাইকারি আড়তদার যদি অভিযান চালানো যায় সেখানে যদি বাজারের দাম তাহলে খুচরা বাজারে এসবের প্রভাব কিছুটা কমে আসবে, নয়তো কিন্তু আরো বাড়বে। সাধারণ মানুষের দাবি নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য সবগুলো সরকারি সংস্থা সহ ভোক্তা বিভাগের অভিযান পরিচালনা করে। চট্টগ্রাম থেকে এই ছিল আমাদের সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সরকারিভাবে চাল আমদানির প্রভাব পড়তে শুরু করেছে নওগাঁর চাল বাজারে। সব রকমের চালের দাম কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে নওগাঁ থেকে সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, আপনি আমাদের জানাবেন নওগাঁয় বিভিন্ন ধরনের চালের দাম এখন কেমন? নওগাঁয় গত 7 দিনের ব্যবধানে মোটামুটি চালের দাম কিছুটা পড়তে শুরু করেছে, বিশেষ করে পাইকারি বাজারে। ঈদের মধ্যে গত ঈদের সময় বিশেষ করে ঈদ পরবর্তী সময়ে চালের দাম প্রায় প্রতি কেজিতে প্রায় 5 থেকে 7 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। সেই ঝাঁজ বা সেই চড়া দামটা কিছুটা কমতে শুরু করেছে। বলতে গেলে সরু চালের দাম বিশেষ করে 1 থেকে 1.5 টাকা বা 2 টাকা পর্যন্ত কমতে শুরু করেছে। তবে মোটা চালের দাম মোটামুটি অপরিবর্তিত রয়েছে, যদিও পাইকারির ক্ষেত্রে 1 টাকা থেকে 2 টাকা কমেছে, কিন্তু সেটার প্রভাবটা এখনো খুচরা বাজারে পড়েনি। আমি যদি আপনাকে আজকের পাইকারি এবং খুচরা বাজারের কথা বলি, আজকে জিরা 50 কেজির বস্তা যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 3650 টাকা, সেটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 3500 টাকা, এবং খুচরা বাজারে 70 থেকে 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে মান ভেদে, যেটা এর আগে ছিল প্রায় 78 টাকা পর্যন্ত। একইভাবে কাটারি চাল 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে 3450 টাকা থেকে 3500 টাকা, যেটা আগে ছিল 3600 টাকা, এবং খুচরা বাজারে আজকে বিক্রি হচ্ছে এটা 70 থেকে 78 টাকা, কোথাও কোথাও 76 বা 75 টাকা করেও বিক্রি করা হচ্ছে। এছাড়া সুবলতা বিক্রি হচ্ছে পাইকারি আজকের বাজারে 3000 টাকা বস্তা, যেটা 50 কেজি বস্তা, যেটি 7 দিন আগেও বিক্রি হতো 3100 টাকা, সেটা খুচরা বাজারে আজকে বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকা, যেটা এর আগে বিক্রি হতো 65 থেকে 68 টাকা করে। তবে স্বর্ণা যেটা বলা হচ্ছে এটার দাম পাইকারিতেও মোটামুটি অপরিবর্তিত রয়েছে। পাইকারিতে এর আগে বিক্রি হচ্ছে 2750 থেকে 2800 টাকা, এটা আজকের বাজারে 2750 টাকা বিক্রি হচ্ছে, এবং এটা কেজিতে বিক্রি হচ্ছে 58 টাকা প্রতি কেজি, যেটা এর আগে বিক্রি হয়েছে 60 টাকা প্রতি কেজি। এছাড়া 28 এবং 29-এর যেটা চাল সেটি মোটামুটি 3000 টাকা যেটি ছিল 50 কেজির বস্তা, এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 2800 টাকা, এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা, এটি বিক্রি হতে এর আগে 65 টাকা। জানিয়ে রাখি মোটামুটি নওগাঁয় 1,92,000 হেক্টর জমিতে এবারে ধান উৎপাদিত হয়েছে, এবং চাল উৎপাদিত হয়েছে 8,72,000 মেট্রিক টন। আর নওগাঁয় এই অভ্যন্তরীণ বাজারে চালের প্রয়োজন হয় মোটামুটি 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন, এবং সারা বছরে এই 4 থেকে 5 লক্ষের বাইরে মোটামুটি উদ্বৃত্ত থাকে প্রায় 12 লক্ষ মেট্রিক টন। আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করবো যে আজকের আসলে এই চালের দামটা আসলে নিম্নমুখী হওয়ার কারণটা কি বলে মনে করছেন?
দামটা নিম্নবিত্ত হওয়ার পিছনে যে আসলে সরকার যে আমদানি করার একটা চিন্তা ভাবনা করেছিল, শুধু আমদানি করার কারণে কথাটা বলার কারণে একটু চালের বাজারটা নিম্নগতির দিকে এসেছে। আর মোটা চালের বাজারটা আসলে খুব চড়া, মোটা চালের বাজারটা চড়া, সরু চালের বাজারটা কম। হ্যাঁ, শুনছিলাম খুচরা একজন বিক্রেতা বলছিলেন যে মূলত ভারত থেকে আমদানি করা যে সরকারি উদ্যোগে যে আমদানি করা হচ্ছে যে চালটি, এই চালের জন্য মূলত এই চালের বাজারে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে। তবে সেই প্রভাবটা মূলত সরু চালের ক্ষেত্রেই প্রভাব পড়েছে, এটা মোটা চালের ক্ষেত্রে তেমন একটা প্রভাব পড়েনি। যদিও পাইকারিতে বলা হচ্ছে 1 থেকে 1.5 টাকা করে কম পাইকারি বাজারে নেওয়া হচ্ছে, কিন্তু এটার প্রভাবটা এখন পর্যন্ত খুচরা বাজারের প্রভাব তেমনটি পড়েনি। তো নওগাঁর চাল বাজার নিয়ে আমার কাছে এমনটি ছিল সর্বশেষ তথ্য। স্নেহা। কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নওগাঁর চাল বাজারের দাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। 9 বছর পর জামালপুর জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। হৃদয়, আপনি আমাদের জানাবেন সম্মেলনের প্রস্তুতি কেমন দেখছেন? জামালপুরের দীর্ঘ 9 বছর পর জেলা বিএনপির এই সম্মেলন আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের এই সম্মেলনটিতে ঘিরে কিন্তু প্রচুর পরিমাণে উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে নেতা কর্মীদের মধ্যে। এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন উপজেলা এবং পৌরসভা থেকে কিন্তু নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা যদি দেখাই যে সকাল থেকে আমরা যেটি দেখেছি যে প্রচুর পরিমাণে নেতৃবৃন্দ তারা বিভিন্ন দলে দলে কিন্তু তারা মিছিল মিটিং করেছে এবং মিছিল করার পরেই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। আজকে এই সম্মেলনকে ঘিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন হাবিবুল নবী খান সোহেল, জাতীয় নির্বাহী কমিটির জন্য মহাসচিব। এছাড়াও এখানে কিন্তু আজকে আমরা যেটি দেখেছি শুরু থেকেই যদি আপনাদের একটু বলি যে এই জামালপুরে আজকের এই যে সম্মেলনটা হচ্ছে এই সম্মেলনকে ঘিরে বিভিন্ন কর্মসূচি এবং এইটি কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু এই কার্যক্রমগুলো চলছিল এবং আজকে যদি আমরা দেখি যে জামালপুরের যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে জামালপুরের 7টি উপজেলা থেকে যে যারা ভোট দেবে তারা কিন্তু এখানে কাউন্সিলর যারা রয়েছে তারা এসেছে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে বিষয়গুলো রয়েছে। বিশেষ করে আমি যেটি বলি যে আসলে আজকে এই জামালপুরে যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনটা ঘিরে বিভিন্ন কিন্তু কথা ছিল। একটি গ্রুপ রয়েছে যারা চাচ্ছিল যে সম্মেলনটা স্থগিত থাক, কিন্তু সেই বিষয়গুলো কিন্তু সমাধান হয়েছে এবং জামালপুরে আজকে সকল স্তরের নেতা কর্মী তারা কিন্তু বর্তমানে এসেছে এবং তারা আজকে তাদের যে দাবি সেটি হচ্ছে যে আজকের এই সম্মেলন থেকে যেন একটি তরুণ নেতৃত্ব এবং যাদের মাধ্যমে সামনে জেলা একটি নতুন কমিটি হবে। আমরা একটু জানতে চাইবো এখানে যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে জানতে চাইবো এই যে আজকের যে সম্মেলন এখান থেকে আপনারা কি চাচ্ছেন এবং আগামীতে কেমন নেতৃত্ব চাচ্ছেন জামালপুরের জন্য? আপনারা জানেন যে আজকের যে সম্মেলন জেলা বিএনপি সম্মেলন, এই সম্মেলন একটা বিশাল সমাবেশে পরিণত হয়েছে। তৃণমূল পর্যায়ের দাবি যারা যে সমস্ত নেতৃবৃন্দ বিগত দিনে আন্দোলন সংগ্রামে নেতা কর্মীদের পাশে থেকেছে, সুখে দুঃখে সঙ্গে থেকেছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, হাসিনা বিরোধী আন্দোলনে যাদের রাজনীতিতে এবং রাজপথে মানে অবস্থান ছিল সেই সমস্ত পরীক্ষিত নেতৃবৃন্দকে পুনরায় কাউন্সিলররা আবার এই জামালপুর আগামী আজকে যে নতুন কমিটি হবে সেই কমিটিতে আবার ওই সমস্ত নেতৃবৃন্দকে আমরা তৃণমূলের দাবি ফরিদুল কবির তালুকদার শামীম এবং জনপ্রিয় নেতা অ্যাডভোকেট ওয়ারেস সেলিম মামুনকে পুনরায় এই বিএনপি কাউন্সিলে তাদেরকে নেতৃত্ব নির্বাচন করে বলে আশা করি। জি, আসলে যেটি শুনছিলেন যে আজকের এই কাউন্সিল থেকে স্থানীয় নেতৃবৃন্দ চাচ্ছে যে যেসব নেতৃবৃন্দ ভবিষ্যতে দলের জন্য কাজ করেছে মূলত তাদেরকে কিন্তু চাচ্ছে যে যেন
সামনেও যেন তাদের নেতৃত্বে এই জামালপুরের নেতৃত্ব হয়ে ওঠে। আমি একটু যুবদল নেতা রয়েছে, তার সাথে কথা বলতে চাইবো। সামনে তো নির্বাচন, কেমন নেতৃত্ব চাচ্ছেন এবং কাদের মাধ্যমে জামালপুরের নেতৃত্ব আসলে আপনাদের? আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি জামালপুরে। আমরা যে পরীক্ষিত নেতৃবৃন্দ যারা বিগত দিনে সকল নেতা কর্মীদের সুখে দুঃখে পাশে ছিল, তাদের খোঁজ খবর নিয়েছে। ওই সমস্ত পরীক্ষিত নেতৃবৃন্দের মধ্য থেকে শামীম তালুকদার, অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের নেতৃত্বে আমরা আগামী দিনে জামালপুর জেলা বিএনপি আমরা কমিটি দেখতে চাই। জি, আসলে আজকের এই সম্মেলনটি আমরা আপনাদের যেটি বলেছি যে মূলত একটি আনন্দ এবং উৎসবে পরিণত হয়েছে এবং জামালপুরের এই আজকের এই সম্মেলন থেকে তরুণ এবং নতুন নেতৃত্ব আসবে এই প্রত্যাশায় জামালপুরবাসী। এই ছিল জামালপুর জেলা বিএনপির সম্মেলন থেকে সর্বশেষ খবর। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুরের বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বৈরী আবহাওয়ায় 3 দিন ধরে বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ 10 রুটের লঞ্চ চলাচল। পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এলাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা। ছোটন, আপনি আমাদের জানাবেন লঞ্চ চলাচল কখন নাগাদ স্বাভাবিক হতে পারে, সেই সাথে আর কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা? স্নেহা, আপনি যেমনটি বলছিলেন, গত 3 দিন ধরে কিন্তু বলা যায় যে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত এবং নৌবন্দরে 1 নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে এবং সেটি আজও কিন্তু বহাল রয়েছে, যে কারণে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কিন্তু নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে ভোলা, লক্ষ্মীপুর, হাতিয়া, ঢাকা এবং চরপেশন, মনপুরা সহ অভ্যন্তরীণ এবং দৌলত খান, আলেকজান্ডার সহ অভ্যন্তরীণ রুটে কিন্তু এই লঞ্চগুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে এই নৌযান চলাচল আসলে বন্ধ রাখা হয়েছে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এবং একই সাথে তারা বলছিলেন যে এই সতর্কতা সংকেত যদি নামিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু আবার পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে। এবং একই সাথে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে মেঘনার পানি বিপদসীমা অতিক্রম করেছে। গত 24 ঘন্টায় সেটি কিন্তু 80 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে, যে কারণে বাঁধের বাইরে যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং উপকূলে যে সমস্ত বাসিন্দা রয়েছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়েছেন। যদিও জোয়ার নেমে গেলে অর্থাৎ ভাটা আসলে সে সমস্ত এলাকায় আবার পানি নেমে যায়, পরিস্থিতি আবার স্বাভাবিক হয়। এবং একই সাথে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে গত 24 ঘন্টায় অর্থাৎ টানা 2 দিন ধরে কিন্তু এই জেলায় কিন্তু 50 মিলিমিটারের মতো কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে এবং যে কারণে মানুষ অনেকটা দুর্ভোগে রয়েছে। এবং আমি এখন রয়েছি ভোলার ইলিশা ঘাটে। এই ঘাটটি এখন দেখতে পাচ্ছেন যে শুনশান নীরবতা, কারণ লঞ্চ চলাচল বন্ধ থাকার কারণে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারা কিন্তু গন্তব্যে যেতে পারেননি এবং গন্তব্যে যেতে না পারার কারণে তারা কিন্তু অনেকেই ফিরে গেছেন, অনেকে আবার অপেক্ষা করছেন কখন লঞ্চ চলাচল শুরু হবে, কখন তারা গন্তব্যে যাবেন। অর্থাৎ বলা যায় যে এই যে আবহাওয়া পরিস্থিতি এটি আসলে পুরোপুরি স্বাভাবিক হতে আরও 2 থেকে 3 দিন লাগবে, এমনটি আবহাওয়া অধিদপ্তরের যে সর্বশেষ যে বিজ্ঞপ্তি তার থেকে আমরা জানতে পেরেছি। এবং বলা যায় যে 2-3 দিনের পর হয়তো বা এই পরিস্থিতি স্বাভাবিক হলে জনজীবনে আরও স্বস্তি নেমে আসবে, এমনটি আমরা জেনেছি। এবং একই সাথে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে বৈরী আবহাওয়ার কারণে নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং যে কারণে একই সাথে কিন্তু অমাবস্যার প্রভাবও রয়েছে। এই দুটির কারণে কিন্তু পানি অনেকটাই বেড়েছে এবং সেগুলো বিপদসীমা অতিক্রম করার ফলে কিন্তু নিচু এলাকা অর্থাৎ বাঁধের বাইরে যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে এবং বলা যায় যে 10 থেকে 20টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। ভোলা সদর, চরপেশন এবং মনপুরা সহ বিভিন্ন উপজেলার যে বাঁধের বাইরে নিচু এলাকা রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে এই মেঘনার পানি বৃদ্ধির ফলে। এবং একই সাথে জেলা এবং উপজেলা প্রশাসন থেকে কিন্তু বলা হয়েছে যে সমস্ত ট্রলার এবং নৌকাগুলো রয়েছে গভীর সমুদ্রে মাছ শিকার গিয়েছে তাদেরকে আসলে নিরাপদ আশ্রয়ে আনার জন্য কিন্তু তাদেরকে তীরে ফিরে আসার জন্য কিন্তু বারবার বলা হচ্ছে।
তো এবং একই সাথে কিছু কিছু দেখেছি আমরা ঘাটে কিন্তু মাছ ধরা ট্রলার এবং নৌকাগুলো কিন্তু ঘাটে ফিরে এসেছে। কেউ আবার দুর্যোগ উপেক্ষা করে কিন্তু ঝুঁকিপূর্ণভাবেও কিন্তু মাছ শিকারে নামছেন, এমনটি আমরা দেখেছি। তো সব মিলিয়ে বলা যায় আবহাওয়ার যে পরিস্থিতি এখনও সেই বৈরীভাব রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো নৌযান চলাচল শুরু হবে এবং আবারও মানুষজন গন্তব্যে যাওয়া শুরু করতে পারবেন, এমনটি কিন্তু যাত্রী সাধারণ আমাদেরকে বলছিলেন। এবং একই সাথে বিএডব্লিউটিও বলছিল যে সতর্কতা সংকেত থামিয়ে দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং নৌযান চলাচল পুনরায় শুরু হবে। তো এ ছিল আমার কাছে আজকের যে ভোলার আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। স্নেহা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলার বৌরিয়া আবহাওয়া এবং লঞ্চ চলাচলের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় স্থাপনের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকরা এখনো পাননি তাদের পাওনা। এতে ক্ষুব্ধ জমির মালিকরা প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি আমাদের জানাবেন অধিগ্রহণের টাকা না পাওয়ার কারণটা কি, আর এই নিয়ে কি বলছে প্রশাসন? 2015 সালে ময়মনসিংহ বিভাগ এবং 2018 সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ বিভাগ প্রতিষ্ঠার পর 2017 সালে কিন্তু বিভাগের যে স্থাপনা সেটি প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু 4,500 একর জমি অধিগ্রহণ করা হয়। অর্থাৎ স্থানীয়দের আন্দোলনের মুখে কিন্তু 2022 সালে সেই অধিগ্রহণের জমি কমিয়ে 945 একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় সরকার। অর্থাৎ সেই সিদ্ধান্তের পর কিন্তু চর জেলখানা যে মৌজাটি রয়েছে সেখানে কিন্তু স্থানীয়রা যারা রয়েছে তারা বলছেন যে তাদের জমির নির্ধারণ অর্থাৎ মূল্য নির্ধারণ একেবারেই কম করা হয়েছে। অর্থাৎ তারা বলছেন যে ডুবা নির্ধারণ করা হয়েছে 3,000 টাকা শতাংশ, নামা নির্ধারণ করা হয়েছে 15,000 টাকা শতাংশ এবং কান্দা নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা শতাংশ। তারা বলছিলেন যে এই সিটি কর্পোরেশনের মধ্যে জমির এত কম মূল্য কোথাও নেই, সেই বিষয়টি বলছিলেন। এবং তারা বলছেন যে অধিগ্রহণের দীর্ঘদিন পরেও কিন্তু তাদের যে অধিগ্রহণের টাকা সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এই জন্যই কিন্তু তারা আজকে একটি পথসভা করছেন এবং তারা বলছেন যে সরকার যেন তাদের সেই মূল্য বাড়িয়ে তাদের অধিগ্রহণের টাকা যেন দ্রুত দিয়ে দেয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি একজন স্থানীয়র সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই আজকের পথসভা এবং আপনারা বলছিলেন যে অধিগ্রহণের টাকা দীর্ঘদিনও পাননি, অর্থাৎ কি কারণে প্রশাসন ভাই আপনাদেরকে কি বলছে? আমাদেরকে দীর্ঘদিন তারা গত 2016 সনে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের চর জেলখানা মৌজা বিভাগীয় শহরের জন্য উনি ডিক্লেয়ার করছেন। এরপর থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় ডিসি অফিস, বিভাগীয় অফিস দৌড়াদৌড়ি পারি, কিন্তু আমাদের ভূমির নির্ধারিত মূল্য পাই না, মানে মূল্য শোনায় না আমাদেরকে। আমরা পরিশেষে জানতে পারলাম যে আমাদের বিভাগীয় শহরের মূল্য নির্ধারণ করছে গর্ত জায়গা 3,000 টাকা শতাংশ, নামা হলো আপনার 15,000 টাকা শতাংশ, আর কান্দা দিচ্ছে 22,000 টাকা শতাংশ। আমরা 22,000 টাকা শতাংশ তো জমি কোনোদিনও আমরা দেবো না, কারণ আমাদের জমি 500 এটা হলো 32 নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের অংশ। নদীর এই পাশে হইলো আপনার 20 লাখ 25 লাখ টাকা শতাংশ, এই পারে হবে মাত্র 3,000 টাকা শতাংশ। তো এত বড় বৈষম্য আমরা এই জন্য বারবার দেখা করছি ডিসি সাহেবের সাথে, বিভাগীয় কমিশনের আমরা বারবার বিক্ষোভ করছি, ডিসি মহোদয়কে অবগত করছি। অবগত করার পরেও উনি আমাদের কোনো কর্ণপাত করেন নাই। পরে আমরা পরিশেষে হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্টে আমরা রিট করছি। রিট করার পরে আমাদেরকে নির্দেশনা আসে আগামী 2 মাসের জন্য চর জেলখানা মৌজার উপর যে সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য। তা আমরা ইতিমধ্যে জানতে পারছি যে আমাদের চর জেলখানার উপর দিয়ে তারা পাইপ নেবে, পাইপ নিয়ে চর গোবিন্দপুর মৌজায় জমি ভরাট করবে আমাদেরকে তারা বলতেছে। এটা শোনার পর আমরা আসলাম, আসা থেকে বেড়িবাঁধের ওই পারেও কিন্তু আমাদের চর জেলখানা মৌজার জায়গা আছে, তা আমরা কোনো টাকাই পাই নাই। আগে 2005 সনে বেড়িবাঁধ হয়েছে 140 ফুট করে প্রায় 4,000 মিটার জায়গা তারা একোয়ার করছে, কিন্তু আমরা অদ্যাবধি পর্যন্ত বেড়িবাঁধের টাকা পাই নাই। আমাদের জমির উপর, আমার নিজের জমির উপর দিয়েও বিদ্যুতের খুঁটি কাটছে, বেড়িবাঁধের জায়গাও আমার উপরে আছে এবং বিদ্যুতের খুঁটি কাটছে, এই বিদ্যুতের খুঁটির টাকা অদ্যাবধি পর্যন্ত পাই নাই। তা আমরা কোন ভরসায়, কোন আশায় তাদেরকে আমাদের জমির উপর কাজ করতে দেব? আমরা তো আগের কোনো কিছুর মূল্য পাই নাই, এখনও যদি তারা ভরাট করে ফেলে তাহলে আমাদের সাথে প্রতারণা করতে পারে। তা আমরা মাননীয় প্রশাসনকে, ময়মনসিংহের স্থানীয় প্রশাসন, বিভাগীয় কমিশনার মহোদয়, ডিসি মহোদয়কে বারবার অবগত করছি। আবারও নতুন করে আমরা অবগত করি যে উনি যারা আমাদের উপর সদয় হন,
কারণ আমরা কোনো আমাদের ন্যায্য অধিকারটা চাই। বাংলাদেশের কোথাও 22,000 টাকা শতাংশ কান্দা জমি নাই, বাংলাদেশের কোথাও 15,000 টাকা শতাংশ নামা জমি নেই, ডুবা কোনো জায়গায় 3,000 টাকা শতাংশ নেই। তো এটারে কিভাবে পুনর্বিবেচনা করে ওনাদের উপর একটা নির্দেশনা আসছে হাইকোর্ট থেকে যে আপনি মূল্য নির্ধারণ করে হাইকোর্টে আপনি পাঠান। কিন্তু আমরা জানতে পারতেছি বিশ্বস্ত সূত্রে, সঠিক তথ্য বলতে পারলাম না, কিন্তু একটা মৌখিক আমরা জানতে পারতেছি যে ওনারা আমাদের প্রতি কোনো কর্ণপাত না করে ওনারা বলতেছে যে আমরা যা বলছি সব মিথ্যা কথা। এটা শোনার পরে আমাদের চরের লোকজন সকলে আমরা হতাশ, কারণ আমরা প্রয়োজন বোধে আমাদের জীবন দিতে প্রস্তুত। যে আমাদের এই যে একজন ভাই বলছে যে আমরা নিজের হক আদায়ের জন্য শহীদ মৃত্যুবরণ করি, তারা আমরা শহীদের মর্যাদা পাবো, তা আমরা ওইটার জন্য প্রস্তুত। কারণ তিনি কিন্তু বলছিলেন যে তারা কিন্তু একেবারেই হতাশ এবং যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেই মূল্য কিন্তু কোনোভাবেই তারা মেনে নেবেন না, সেই বিষয়টি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব তাহমিনা আক্তারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে স্থানীয়রা জমির মূল্য কম পাওয়ায় তারা কিন্তু হাইকোর্টে একটি মামলা করেছেন, অর্থাৎ সেই হাইকোর্ট থেকেই বিষয়টি নিষ্পত্তি হবে, তারপরেই কিন্তু তারা তাদের যে মূল্য স্থানীয়ভাবে তাদেরকে কিন্তু সেই মূল্য বুঝিয়ে দিবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহের অধিগ্রহণের টাকা না পাওয়ায় জমির মালিকদের প্রতিবাদ কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কক্সবাজারে চলছে ৩ নম্বর বিপদ সংকেত, এর মধ্যেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, আপনি আমাদের জানাবেন কক্সবাজারের পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন, আর এই যে বৈরী আবহাওয়া চলছে এই অবস্থায় প্রশাসন কি বলছে? যেমনটি জানাচ্ছেন স্নেহা, কক্সবাজারে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে এবং উত্তাল সমুদ্র, এর মধ্যে প্রচুর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ। এবং কক্সবাজারের আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে গতকাল এবং আজকে মিলিয়ে প্রায় 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত এভাবেই অব্যাহত থাকবে। এই বৃষ্টি এবং রোদ এবং সাগরের যেই ঢেউ, এদের দেখার জন্য কিন্তু উৎসুক পর্যটকরা কক্সবাজারে ভিড় করেছেন এবং কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি পয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক আছে বলে পর্যটন ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। এবং তারা জানিয়েছে যে এইবার বর্ষাটা কিন্তু অন্যান্য বর্ষা চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং কক্সবাজারের যারা পর্যটকরা আসে তারা জানিয়েছেন যে সমুদ্রের ঢেউ দেখার জন্য কিন্তু বর্ষাকালটাই মূল সময় এবং তাদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ কিন্তু সবসময় প্রস্তুত রয়েছে এবং টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যাতে উত্তাল সমুদ্রে যেন কেউ নেমে গোসল করতে না নামে এবং বিশেষ করে সমুদ্রের যেই সীমানাটুকু রয়েছে নামার পর্যন্ত, ওখানে পর্যন্ত যেন লাল পতাকা টাকানোর সময় যেন কক্সবাজারে না নামা হয়। এবং এই সময়ের এই পর্যটন আগমনে কিন্তু পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি আছে, কিন্তু যেই সমস্যাটা পর্যটকরা অভিযোগ করে সেটি হলো যে কক্সবাজারের যারা পর্যটন শিল্পের সাথে জড়িত তারা বলেছেন যে পর্যটনের জন্য বিনোদনের যে ব্যবস্থাটি থাকা দরকার সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ধরনের গড়ে ওঠে নাই। এবং বিগত সরকার এবং বর্তমান সরকারও কিন্তু পর্যটন শিল্পের জন্য যদি কোনো ধরনের উদ্যোগ না নেয় তাহলে এটা পর্যটন শিল্পের জন্য বড় ধরনের অশনি সংকেত। বিশেষ করে পর্যটকরা সন্ধ্যাকালীন বিনোদন এবং শিশুদের জন্য যেই শিশু পার্ক থাকা দরকার এবং বিশেষ করে যেই কক্সবাজারের সমুদ্র সৈকতের যেই এরিয়াটুকু রয়েছে এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত বীজ করা হয়, তাহলে কিন্তু মানুষ সকালে গোসল করার পর বিকালবেলা সমুদ্র সৈকতের যেই বালিয়াড়ি রয়েছে এবং সৌন্দর্য রয়েছে সেটি তারা দেখে উপভোগ করে তাদের পরিবার পরিজন নিয়ে তারা তাদেরকে উপভোগ করতে, তাদের যে আসার যে বিনোদনের যে ব্যবস্থাটি এটা যদি গড়ে ওঠে না ওঠে এবং বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজারে যে 6 লাইন করা দরকার যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এবং সেটি প্রতিদিন কোনো না কোনো প্রাণ ঝরে এবং এই যে আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইন্টারন্যাশনাল যেই পোর্ট হচ্ছে এবং সাবরাঙ্গের যে এক্সক্লুসিভ জোন এগুলো যদি চালু হয় তাহলে কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশ অনেক উন্নতি হবে। এবং এর পাশাপাশি কিন্তু কক্সবাজারের হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটির দক্ষ জনশক্তি দরকার, সেটি যদি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যদি সেটি গ্রহণ করা হয় তাহলে কিন্তু এই শিল্পের বিকাশ হবে। এবং আরেকটা দুঃখের সংবাদ সেটা হলো যে কক্সবাজারের যারা ঘুরতে আসে তাদের উদ্ধারের জন্য যে উদ্ধার কর্মীরা রয়েছে তাদের কিন্তু মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং সরকারিভাবে কোনো ধরনের উদ্যোগ নেওয়া না হলে যেই উদ্ধার তৎপরতা সেটি ব্যাহত হবে এবং সমুদ্রের মৃত্যুর মিছিলটা দীর্ঘায়িত হবে। এবং কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য পর্যটন সেবী এবং পর্যটকরা এবং স্থানীয়বাসীর জোর দাবি রয়েছে, সেটি যদি যতই তাড়াতাড়ি দ্রুত সম্ভব হবে ততই পর্যটন শিল্পের জন্য উন্নত হবে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ। কক্সবাজার থেকে স্নেহা।
আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজারের আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এ ছিল এখনকার দেশ জনপথ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।